সেকেন্ড সেমিস্টার জিই সোশিওলজি যে সকল ছাত্রছাত্রীদের রয়েছে তাদের বলছি যে আমি এর আগে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। গত সপ্তাহে তোমাদের কিন্তু আমি একটা ক্লাস নিতে পারিনি, তো আমি এই সপ্তাহে তোমাদের সেই ক্লাসগুলো নিয়ে নেব ক্লাসটি। তো আজকে যে ক্লাসটি মানে ভিডিও লেকচারটি দেব সেটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। তোমাদের কিন্তু রয়েছে ম্যারেজ অ্যান্ড কিনশিপ যে পার্টটি, সেটা কিন্তু আমি নিচ্ছি। তো ম্যারেজ অ্যান্ড কিনশিপ, এই আত্মীয়তা সম্পর্ক অর্থাৎ কিনশিপ, সেটা কিন্তু আজকে আলোচ্য বিষয় আমাদের। তো কিনশিপ বা আত্মীয়তা সম্পর্কের অর্থটা কি আমরা কিন্তু জানবো। আত্মীয়তা সম্পর্কের কিন্তু ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিনশিপ। আর এই কিন এই এই ইংরেজি শব্দটির সঠিক বাংলা কিন্তু প্রতিশব্দ পাওয়া ব্যাপারে কিন্তু খুবই অসুবিধা রয়েছে। এই কারণে কিন অর্থে আত্মীয়, কুটুম্ব বা জ্ঞাতি বা গোষ্ঠী প্রভৃতি শব্দ ব্যবহৃত হতে দেখা যায়। তবে জ্ঞাতি বলতে মূলত পুরুষের বংশকেই বোঝায়, অর্থাৎ জ্ঞাতি শব্দটি নির্দিষ্ট বা সীমাবদ্ধ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রকৃতপক্ষে রক্ত সম্পর্কিত আত্মীয় বোঝাতেই ইংরেজি কিং শব্দটি ব্যবহার করা হয়। নৃতাত্ত্বিক বিচারে পরিবারের স্বামী ও স্ত্রী পৃথক পৃথক পরিবার থেকে আসা কিন্তু ব্যক্তি, অর্থাৎ একটি পরিবারের স্বামী স্ত্রী কিন্তু দুটো পরিবার থেকে আসা, একই পরিবারের কিন্তু নয়। তারা আগের থেকে সম্পর্কিত জ্ঞাতি নয়, তারা কিন্তু আগে থেকেই কিন্তু জ্ঞাতি বলে তারা পরিচিত থাকেন না বা তারা জ্ঞাতি নয়। বৈবাহিক সূত্রে আবদ্ধ ব্যক্তিবর্গের পরিপ্রেক্ষিতে আত্মীয়তার সম্পর্কের সৃষ্টি হয়, অর্থাৎ বিবাহের মাধ্যমে কিন্তু দুটো পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক কথাটি অধিকতর ব্যাপকভাবে অর্থযুক্ত। রক্তের সম্পর্ক বা বৈবাহিক সূত্রে আত্মীয়তার বন্ধনের সৃষ্টি হয়। রক্ত বা বংশসূত্রে আবদ্ধ ব্যক্তিবর্গ হল রক্ত সম্পর্কিত জ্ঞাতি বা গোত্রভুক্ত ব্যক্তিবর্গ, কিন্তু বৈবাহিক সূত্রে যারা সম্পর্কযুক্ত তারা কিন্তু গোত্রভুক্ত নয়, তবে তাদের বৈবাহিক জ্ঞাতি বলা যেতে পারে। সুতরাং কিনশিপ অর্থে আত্মীয়তার সম্পর্ক কথাটি অধিকতর গ্রহণযোগ্য বলে প্রতিপন্ন হয়। সামাজিক সংগঠনের মূলে আত্মীয়তার সংগঠন কিন্তু বর্তমান। বিবিধ সূত্রে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। এ প্রসঙ্গে পূর্বপুরুষের সঙ্গে জৈবিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক গ্রহণ সূত্রে সৃষ্ট সম্পর্ক, কাল্পনিক সম্পর্ক প্রভৃতি উল্লেখযোগ্য। আবার আধুনিককালে কৃত্রিমতাপূর্ণ আনুষ্ঠানিকতার আত্মীয়তার সম্পর্কের ভিত্তি হিসেবে প্রতিপন্ন হয়, বরং বর্তমানে এই আনুষ্ঠানিক সম্পর্কে আধিক্যই পরিলক্ষিত হয় এবং এই আনুষ্ঠানিক সম্পর্কের কাছে অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে গুরুত্বহীন বলে মনে করা হয়। শ্যামাচরণ দুবে, একজন বিখ্যাত সমাজতত্ত্ববিদ, তার অভিমত অনুযায়ী রক্তের সম্পর্ক বা বৈবাহিক সূত্রে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়, একেই বলে আত্মীয়তার সম্পর্ক। রক্তের সম্পর্কবাচক আরও একটি পদ হল জ্ঞাতিত্ব। নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক পরিভাষা অনুযায়ী বিবাহ সূত্রে সৃষ্ট সম্পর্কই হল স্বগোত্রজ। আত্মীয়তা সম্পর্কে ধারণা, পরিবার ব্যবস্থা ও আত্মীয়তার সম্পর্ক কি রয়েছে। মানব সমাজের উদ্ভব, বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে মানুষের গোষ্ঠী জীবনের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। আদিমকালের অসভ্য মানুষও আজ নারী সঙ্গিনী ও সন্তানদের নিয়ে বসবাস করত বা করে। ক্ষুধা, তৃষ্ণা, বিপদাপদ, সুখ স্বাচ্ছন্দ্য প্রভৃতি জীবনযাপনের সাধারণ বিষয়াদির পরিপ্রেক্ষিতে তারা সংঘবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করেছে। কালক্রমে এই সংযোগ সম্পর্ক ও পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং রক্তের সম্পর্কের বন্ধন এই প্রাথমিক গোষ্ঠীর মধ্যে বিশেষ এক চেতনা বা বৈশিষ্ট্যের সৃষ্টি করে। পরবর্তীকালে বিবাহ ব্যবস্থার মাধ্যমে এই প্রাথমিক গোষ্ঠী পরিবারের পরিণত হয়। এইভাবে বিবাহ ব্যবস্থার মাধ্যমে প্রথম সামাজিক গোষ্ঠী ও সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম স্থায়ী ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। এই পরিবারই সৃষ্টি করেছে এক সুনিবিড় আত্মীয় সম্পর্কের। এই সম্পর্ককে বলা হয় আত্মীয়তার সম্পর্ক। আর এই সম্পর্ক হলো রক্তের সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক দুই ভাগে মানে দুটো ভাগ। সেটা হলো এক বৈবাহিক সম্পর্ক আর দুই হচ্ছে রক্তের সম্পর্ক। দ্বৈত পরিবার ও আত্মীয়তার সম্পর্ক। প্রাপ্তবয়স্ক ব্যক্তিমাত্রই দুটি দম্পতি কেন্দ্রিক বা একক পরিবারের সদস্য। একটি হলো যে পরিবার সে জন্ম করেছে ও লালিত পালিত হয়েছে, আর আরেকটি হলো বিবাহ মাধ্যমে সে যে পরিবারের প্রতিষ্ঠা
করেছে। প্রত্যেক সমাজই প্রত্যেক পুরুষ পরিবারের মধ্যে বিভিন্ন সময় সন্তান, ভ্রাতা, পতি, পিতা প্রভৃতি ভূমিকা পালন করে। আবার প্রত্যেক নারী পরিবারের মধ্যে বিভিন্ন সময় কন্যা, ভগ্নী, পত্নী, জননী প্রভৃতি ভূমিকা পালন করে। অনুরূপভাবে আবার কোনো নারী যে এক পরিবারের সে কন্যা বা ভগ্নীর ভূমিকা বর্তমান, সেই পরিবারের সে পত্নী বা জননীর ভূমিকা অবতীর্ণ হতে পারে না, কারণ এ বিষয়ে নিয়ম নিষেধ বর্তমান রয়েছে। সুতরাং প্রাপ্তবয়স্ক ব্যক্তিমাত্র দুটি একক পরিবারের সদস্য হিসেবে কিন্তু জীবনযাপন করে। সমাজে ব্যক্তির ওই দ্বৈত পরিবারের সদস্যপদের পরিপ্রেক্ষিতে আত্মীয়তা সম্পর্ক বন্ধনের সৃষ্টি কিন্তু হয়, বংশগত বা বৈবাহিক গোষ্ঠী। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আত্মীয়তার সম্পর্ক হলো এইরকম সামাজিক সম্পর্ক, এরকম এক সামাজিক সম্পর্ক। এই সম্পর্ক পারিবারিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ক বংশগত বা রক্ত সম্পর্কিত বন্ধনমূলক হতে পারে, আবার বৈবাহিক বন্ধনমূলকও হতে পারে। অর্থাৎ আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত বা ভিত্তিগত পার্থক্য কিন্তু বর্তমান। এই পার্থক্যের পরিপ্রেক্ষিতে সম্পর্কিত ব্যক্তিবর্গ অধিকতর দায় দায়িত্ব নির্ধারিত হয়। তবে পরিবার ছাড়া অধিকাংশ জ্ঞাতি গোষ্ঠী হল বংশগত বা রক্ত সম্পর্কিত বন্ধনমূলক। সুতরাং জ্ঞাতি গোষ্ঠী হলো একটি গোষ্ঠী বা রক্তের সম্পর্ক বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ। আত্মীয়তা সম্পর্কের প্রকারভেদ। আত্মীয়তা সম্পর্কে দুটি ভাগে ভাগ করা যায়। এক, বৈবাহিক সূত্রের ভিত্তিতে আত্মীয়তা। দুই হচ্ছে রক্ত সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তা। এক, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তা কি? বৈবাহিক সূত্রের ভিত্তিতে আত্মীয়তা বলতে বোঝায় বৈবাহিক বন্ধন। এক শ্রেণীর আত্মীয়তা। এই শ্রেণীর আত্মীয়তা বৈবাহিক সূত্রে সম্পর্কিত পাত্রপাত্রীর মধ্যে বিবাহ সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে বহুবিধ সম্পর্কে জালের সৃষ্টি হয়। অর্থাৎ বিবাহের মাধ্যমে দুটো পরিবারের মধ্যে বিভিন্ন সম্পর্কের সৃষ্টি হয়। পাত্রপাত্রীর মধ্যে বৈবাহিক বন্ধনের সুবাদে উভয় পরিবারের সকল সদস্য ও আত্মীয়বর্গের সঙ্গে সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। দুই, রক্তের সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তা। রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা হলো রক্তের বন্ধন। রক্তের বন্ধন সূত্রে রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা কিন্তু সম্পর্কিত। এক্ষেত্রে উদাহরণ হিসেবে মাতা পিতা ও তাদের সন্তানদের মধ্যে সম্পর্কের কথা উল্লেখযোগ্য। অভিন্ন মাতা পিতার সন্তানেরা কিন্তু সিবলিং হিসেবেই পরিগণিত হয়। আত্মীয়তা সম্পর্কে মানমাত্রা। নৈকট্য ও দূরত্বের বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে আত্মীয় বর্গকে তিনটি মূল শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম শ্রেণী আত্মীয়, দ্বিতীয় শ্রেণী আত্মীয় এবং তৃতীয় শ্রেণী আত্মীয়। প্রথম শ্রেণীর আত্মীয় বা প্রাইমারি কিনশিপ কি? একক পরিবারের প্রত্যেক সদস্য পরিবারের মধ্যেই তার প্রথম শ্রেণীর আত্মীয়তা পায়। প্রথম শ্রেণীর আত্মীয়তা হলো স্বামী স্ত্রী, পিতা পুত্র, শিশু কন্যা, মা ছেলে, মা মেয়ে, ছোট ভাই ও বড় ভাই, ছোট বোন ও বড় বোন এবং ভাই বোন। দ্বিতীয় শ্রেণীর আত্মীয় বা সেকেন্ডারি কিনশিপ কি? ব্যক্তিবর্গ একক পরিবারের বাইরে দ্বিতীয় শ্রেণীর আত্মীয়তা পায়। দ্বিতীয় শ্রেণীর আত্মীয়তা 33টি বর্গের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ উল্লেখযোগ্য হলো বাবার ভাই, মায়ের ভাই, ভাইয়ের স্ত্রী ইত্যাদি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর আত্মীয়তা বা টার্টিয়ারি কিনশিপ হলো প্রথম শ্রেণীর আত্মীয়ের দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো তৃতীয় শ্রেণীর আত্মীয়। অর্থাৎ প্রথম শ্রেণীর আত্মীয় দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো তৃতীয় শ্রেণীর আত্মীয়। 151 বর্গের তৃতীয় শ্রেণীর আত্মীয়তা বর্তমান উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হলো বোনের স্বামীর ভাই বা বোন, স্ত্রীর ভাইয়ের ছেলে বা মেয়ে প্রভৃতি প্রভৃতি। অর্থাৎ স্ত্রীর ভাইয়ের ছেলে, আর এদিকে হচ্ছে যে বোনের স্বামী তার ভাই বা বোন, এই একটু দূরত্ব, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আত্মীয়। আত্মীয়তার পরিভাষাটা কি? বিভিন্ন বর্গের আত্মীয়তার পৃথকীকরণের উদ্দেশ্য আত্মীয় সম্পর্কিত পরিভাষা ব্যবহার করা হয়। মর্গ্যান আত্মীয়তার পরিভাষাকে দুটি ভাগে ভাগ করেছেন। এক, শ্রেণী বিভাজনমূলক ব্যবস্থা। দুই হচ্ছে বর্ণনামূলক ব্যবস্থা। শ্রেণী বিভাজনমূলক ব্যবস্থাটা কি আর কে ভাগ করেছেন? মর্গ্যান। শ্রেণী বিভাজনমূলক ব্যবস্থার আওতাভুক্ত বিভিন্ন আত্মীয়দের একটি বর্গে অন্তর্ভুক্ত করা হয় এবং এই সমস্ত আত্মীয়দের বোঝানোর জন্য অভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় আঙ্কেল,
কাজন, এই শ্রেণী বিভাজনমূলক পরিভাষা। এই পরিভাষার অন্তর্ভুক্ত হলো খুড়ো, মামা, মেশো ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে বর্ণনামূলক ব্যবস্থা। বর্ণনামূলক ব্যবস্থায় একটি পরিভাষার দ্বারা একটি মাত্র সম্পর্ককে বোঝানো হয়। অন্যের সঙ্গে ব্যক্তি মানুষের প্রকৃত সম্পর্কটি অভিব্যক্ত হয়। বর্ণনামূলক পরিভাষার বক্তার সঠিক সম্পর্কটি প্রকাশ পায়। বর্ণনামূলক পরিভাষার উপযুক্ত উদাহরণ হলো পিতামাতা প্রভৃতি। যাই হোক, আত্মীয়তার পরিভাষা সম্পর্কে এই উভয় ব্যবস্থায় পৃথিবীর সর্বত্র প্রচলিত হতে দেখা যায়। এবার আত্মীয়তার গুরুত্ব আমরা আলোচনা করব। আত্মীয়তার গুরুত্ব। ভারতীয় সমাজ ব্যবস্থায় গুরুত্বের বিচারে পরিবারের পরেই আসে আত্মীয়তার সম্পর্ক। হিন্দুদের সামাজিক আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং প্রাত্যহিক জীবনযাত্রার আত্মীয়তা সম্পর্কের ভূমিকাগত গুরুত্ব এক কথায় অনস্বীকার্য। আপদে বিপদে তো বটেই, দৈনন্দিন জীবনে সাধারণ বিষয়াদিতে মানুষ আত্মীয় পরিজনের কাছে যায়। এই জ্ঞাতি গোষ্ঠী 5-6টি পরিবারের একটি ছোট্ট গোষ্ঠী হতে পারে, আবার 30-32টি পরিবারের বড় একটি গোষ্ঠী হতে পারে। পরিবারের পরে গুরুত্বপূর্ণ আত্মীয়তা সম্পর্ক বা জ্ঞাতি সম্পর্ক বলতে বংশগোত্রকেই আমরা বুঝে থাকি। 1 নম্বর, সমাজ কাঠামোর মূল বিষয়। ভারতীয় সমাজ কাঠামোর অন্যতম মূল বিষয় হল আত্মীয়তা সম্পর্ক। সাবেকি সমাজ কাঠামোর মতো আধুনিককালের সমাজ কাঠামো সম্পর্কেও এই কথা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক দায় দায়িত্ব ও দেনা পাওনার বিষয়টি আত্মীয়তা সম্পর্কের উপর নির্ভরশীল। এই সম্পর্কই হলো মূল ভিত্তি, যার উপর নির্ভর করে সামাজিক মিথস্ক্রিয়া সম্পাদিত হয়। রবিন ফক্সের অভিমত অনুযায়ী নৃতত্ত্বের কাছে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব অত্যন্ত বেশি। এই গুরুত্ব দর্শনশাস্ত্রের কাছে যুক্তিবিদ্যার গুরুত্বের মতো এবং শিল্পকলার কাছে নিরাবরণ দেহের মতো। সমাজবিজ্ঞানী রবিন ফক্স বলেছেন, কিনশিপ ইজ টু অ্যানথ্রোপোলজি হোয়াট লজিক ইজ টু ফিলসফি অর নিউটি ইজ টু আর্ট। জ্ঞাতি সম্পর্ক ও সম্পত্তির উত্তরাধিকার। প্রাচীনকালে মানব সমাজের কাঠামোর পর্যালোচনার ক্ষেত্রে আত্মীয়তা সম্পর্ক একটি পদ্ধতি হিসেবে পরিগণিত হতো। আমেরিকান ইন্ডিয়ান সমাজের সংগঠনের ব্যাখ্যার ক্ষেত্রে মর্গ্যান আত্মীয়তা সম্পর্ক বিচার বিশ্লেষণ করেছেন। সেখানকার সমকালীন পারিবারিক কাঠামো পর্যালোচনা ও ব্যক্তিগত সম্পত্তির মালিকানার স্বরূপ নির্ধারণের ব্যাপারে মর্গ্যান জ্ঞাতি সম্পর্কের বিবিধ পদ বিচার বিবেচনা করেছেন। জ্ঞাতি সম্পর্কের পদসমূহ এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায় যে, কেউ কাউকে বাবা বলে ডাকলে বুঝতে হবে যাকে ডাকছে সে হলো পিতা ও যে ডাকছে সে হলো সন্তান। আবার সংশ্লিষ্ট ভদ্রলোকের ব্যক্তিগত যাবতীয় সম্পত্তির উত্তরাধিকার হলো এই সন্তান। আর্থ রাজনৈতিক কাজকর্মের গুরুত্ব। মানব সমাজে আর্থ রাজনৈতিক কাজকর্মের পরিপ্রেক্ষিতে আত্মীয়তা সম্পর্ক অতিমাত্রায় অর্থবহ। একথা আদিমকালের সমাজের মতো আধুনিককালের সমাজ ব্যবস্থার সম্পর্ক প্রযোজ্য। প্রাচীনকালে আদিম সমাজে মানুষ এক সময় বহির্গোত্র বিবাহ ব্যবস্থা অনুসরণ করতে আরম্ভ করে। এই সময় বিবাহের পাত্রপাত্রী বাছাই করার ব্যাপারে কতগুলি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সমস্ত বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল জীবজন্তু, শিকারের অনুকূল অঞ্চল, বনভূমি, জলাশয় প্রভৃতি। কারণ বৈবাহিক সম্পর্ক সূত্রে সংশ্লিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে স্থানান্তর ও বসতি স্থাপন করা সম্ভব হতো। এইভাবে আত্মীয়তা সম্পর্ক আর্থ রাজনৈতিক কাজকর্মের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে প্রতিপন্ন হয়ে থাকে। সমাজ কাঠামো বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্ব। রক্তের সম্পর্ক, বিবাহ, দত্তক গ্রহণ অথবা আনুষঙ্গিক কাল্পনিক কারণে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ ব্যক্তিবর্গ একে অপরকে কাছের মানুষ বা আপনজন বলে মনে করে। পরিবার হলো মানব সমাজের এক ক্ষুদ্রাকৃতির সামাজিক সংগঠন। ছোট এই সামাজিক সংগঠন সম্পর্কে সম্যকভাবে অবহিত হতে গেলে জ্ঞাতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। সমাজ কাঠামোর মূলে আছে ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক। আত্মীয়তা সম্পর্কের ভিত্তিতে এই পারস্পরিক সম্পর্কের পরিকাঠামো গড়ে ওঠে। এই কারণে অনেক ক্ষেত্রে সমাজ কাঠামো বলতে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে অন্তর্ব্যক্তিত্ব সম্পর্ককে বোঝায়। তাই বলা হয় যে কোনো সমাজের কোনো সমাজের কাঠামো সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য আত্মীয়তা সম্পর্ক বিষয়ে অর্জিত জ্ঞান বিশেষভাবে কিন্তু সাহায্য করে থাকে। এই ছিল তোমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করছি ভিডিও লেকচারের প্রত্যেকেরই উপকারে আসবে এবং নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের অন্য টপিক নিয়ে আলোচনা করব।